মানুষ যখন ডুবে যায় তখন খড়কুটোর মতো সামনে যেটাই পায় সেটাকে আঁকড়ে ধরে। এটাও তার বিচার করার ক্ষমতা হারিয়ে যায় যে সেই খড়কুটো প্রাণে বাঁচানো অনেক দূরের কথা, সামান্য পরিত্রাণটুকুও দিতে পারে কিনা। ছোটবেলা থেকে আপনি আমি সকলেই এই গল্পটা বহুবার বা এই বাক্যটি বহুবার শুনে এসেছি। আর আমি এখন এসে এই রাজ্যের শাসক দলকে সেটার সঠিক ইমপ্লিমেন্টেশন করতে দেখছি। তার ফলে বিভিন্ন রাজনৈতিক দলে যারা প্রাপ্ত হয়ে যাচ্ছেন, রাজনৈতিকভাবে যাদের কোনো রকম কোনো আর অ্যাকসেপ্টেন্স নেই, যারা পরিত্যক্ত, তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে এবং রোজ একটা রাজনৈতিক চমক দেখানোর চেষ্টা করা হচ্ছে। আসলে চারিদিকে এত দুর্নীতি হয়েছে, 26,000 চাকরি গেছে, ডিএ মামলা, নারী নির্যাতন, যেসব কাণ্ড কারখানা চলছে, তাতে আগামী 26-এর নির্বাচনে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে এই রাজ্যে শাসক দল হারছে। শুধু হারছে নয়, যদি ভোটটা সঠিকভাবে মানুষকে দেওয়ানো যায়, যদি ভোটের দিন বা গণনার দিন কারচুপিটা ঠেকানো যায়, তাহলে ধুয়ে মুছে কার্যত সাফ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই শাসক দলের। আর সেই জন্য এই সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘোরানোর জন্য নিত্য নৈমিত্তিক একটা চমক সৃষ্টি করার চেষ্টা করছে শাসক দল। কিন্তু আদতে কি সত্যিই তার কারো কাজের কাজ হচ্ছে? আজকেও যেটা হয়েছে, উত্তরবঙ্গের এক নেতা শঙ্কর মালাকার, কংগ্রেসের হয়ে দুবার তিনি বিধায়ক হয়েছিলেন, তাকে দলে নেওয়া হয়েছে। এবং তাকে দলে নেওয়ার পর ঢাক ঢোল পিটিয়ে এইটা একটা প্রচার করার চেষ্টা চলছে যে পিচে সুইং আছে, আরো উইকেট আসবে, কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে শঙ্কর মালাকার। কেন বলছে এই কথাটা? তার কারণ আমরা কিছুদিন আগেই দেখলাম বিজেপি যাকে পরিত্যক্ত করে দিয়েছিল, সেই জন বার্লা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে নিয়েছে। তার কিছুদিন আগে আমরা দেখলাম উত্তরবঙ্গের বিজেপির এক বিধায়ক, সুমন কাঞ্জিলাল না এই টাইপের কি একটা নাম, মানে রাজনীতিতে কোনোদিনই ছিল না, সাংবাদিক ছিল, বিজেপি টিকিট দিয়েছিল, জিতেছিল, তাকে নেওয়া হয়েছে। তারও আগে আমরা দেখেছিলাম ওই বিজেপির গঙ্গাপ্রসাদ শর্মা, মানে রোজই একটা না একটা এরকম নিচ্ছে। যারা এই দল বদল যেদিনকে করে সেদিনকে তাদের নাম মিডিয়ায় আসে এবং মানুষজন তাদের নিয়ে একটু চর্চা টর্চা করে, তাদের কথা বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শঙ্কর মালাকারকে দলে নেওয়ার পর তৃণমূল কংগ্রেস বেশ দাবি করছে যে উত্তরবঙ্গে নাকি বেশ বড় রকমের ধাক্কা দেওয়া গেছে বিজেপিকে, এবং এই ধরনের দলবদলগুলো আগামী দিনে আরো হবে এবং তাতে সামগ্রিকভাবে বাংলাতে তো খুব ভালো ফলাফল করবেই, উত্তরবঙ্গ যেটা বিজেপির শক্ত ঘাঁটি, সেখানেও নাকি তৃণমূল কংগ্রেস এবার জোড়া ফুলের দাপট দেখাবে, পদ্মফুল একদম কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থায় হয়ে গেছে। আচ্ছা, এই দাবি তৃণমূল যখন করছে, তার কি কোনো বাস্তব ভিত্তি রয়েছে? যদি সেই বাস্তব ভিত্তি হয়, তাহলে এই এলাকার নির্বাচনী ফলাফলটা একটু বিশ্লেষণ করে দেখতে হয়। কিন্তু সেইটা করার আগে আমি আরেকজনের বক্তব্য আপনাদের দেখাবো। সেই বক্তব্যটা হচ্ছে বিজেপির যিনি বিধানসভায় মুখ্য সচেতক রয়েছেন এবং উত্তরবঙ্গের রাজনীতিতে অত্যন্ত দাপুটে একটা মুখ, তিনি হচ্ছেন আর এক শঙ্কর, ডক্টর শঙ্কর ঘোষ, বিজেপি নেতা। তিনি কি বলছেন? টিএমসি কে টক্কর দেওয়ার ক্ষমতা আর ওনার নেই, তাই এই আত্মসমর্পণ। এক শঙ্করের দল বদলে অন্য শঙ্কর এই কথা বললেন, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে দার্জিলিং জেলার যে কোনো আসন থেকে শঙ্কর মালাক্কার দাঁড়াতে পারেন, আর সেখানে বিজেপি তাকে যথারীতি হারিয়ে দেবে। মানে তার যে মাটি গড়া নকশালবাড়ি আসন আছে, শুধু সেটাই নয়, দার্জিলিং জেলার সামগ্রিকভাবে চ্যালেঞ্জ নিয়ে নিলেন শঙ্কর ঘোষ। এখন দেখুন, শঙ্কর ঘোষ বিরোধী পক্ষে রয়েছেন, বিজেপিতে রয়েছেন, তিনি তো এই কথা বলবেনই, কিন্তু সেটা কি সত্যি? কোন শঙ্কর ঠিক? শঙ্কর মালাকার ঠিক না শঙ্কর ঘোষ ঠিক? আমরা একদম নিখুঁত রাজনৈতিক অঙ্কটা একটু একটু করে বোঝার চেষ্টা করি। একটু পিছিয়ে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। 2011-র নির্বাচন, যে নির্বাচনটা রাজ্যে পরিবর্তন হলো, বাম জামানার অবসান ঘটিয়ে তৃণমূল জামানার শুরু হলো এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের একটা জোট ছিল। সেই নির্বাচনে দেখা গেল এই মাটিগড়া নকশালবাড়ি কেন্দ্র থেকে শঙ্কর মালাকার 74,334 ভোট পেয়েছেন, অর্থাৎ ভোট শতাংশের বিচারে 45.19, এবং তিনি সিপিআইএম প্রার্থী ঝরেন রায়কে 41.04% পেয়েছিলেন, তিনি সেখানে হারিয়ে দিলেন এবং তিনি সেখান থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হলেন। কিন্তু মাথায় রাখতে হবে, এই যে 45.19% ভোটটা শঙ্কর মালাকারের ছিল, সেই ভোটটা কিন্তু তার একার ভোট নয়, শুধুমাত্র কংগ্রেসের একার ভোট নয়, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটটাও ছিল, এবং বামেদের ভোট এখানে সলিড 41.04% রয়েছে। এবং সেই নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন অসীম সরকার, তখনও বাংলায় বিজেপি সেইভাবে ফুলে ফেঁপে ওঠেনি, এবং তিনি 4.5% কাছাকাছি ভোট পেয়েছিলেন।
এরপর 2016 নির্বাচন আসছি, যে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোটটা ভেঙে গিয়েছিল, কিন্তু কংগ্রেসের সঙ্গে আবার বামেদের একটা জোট তৈরি হয়েছিল এবং সেই জোটের ফায়দা নিয়ে শঙ্কর মালাকার দ্বিতীয়বারের জন্য এখান থেকে বিধায়ক হলেন এবং এবারে তিনি পেলেন আরো কিছুটা বেশি ভোট, 86,441, কিন্তু শতাংশের বিচারে একটু কম, 41.28% পেলেন। এবং ওই যে আগের বার শঙ্কর মালাকার যে ভোটটা পেয়েছিলেন অর্থাৎ 2011, 45.19%, সেইখান থেকে যে তৃণমূলের ভোটের শেয়ারটাই বেশি ছিল সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল, 32.39%। অর্থাৎ কংগ্রেসের নিজের ভোট এবং বামেদের ভোট এই দুটোর যোগফলে 41% ভোট পেলেন শঙ্কর মালাকার এবং তৃণমূলের ভোট 32.39%। এবং বিজেপি ভোট শতাংশ কিন্তু অনেকটা বাড়িয়ে নিল এই 2016 নির্বাচনে। বিজেপি এখানে 21.31% ভোট নিয়ে গেল এবং বলার কথা, যদি বিজেপি এই ভোটটা না বাড়াতো, তাহলে এই ভোটটা যদি তৃণমূলের বাক্সে যেত, তাহলে তাহলে কিন্তু তৃণমূল শঙ্কর মালাকারকে 2016 সালেই হারিয়ে দেয়, এই ইকুয়েশনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ শঙ্কর মালাকারের নিজস্ব অ্যাকসেপ্টেন্স যে কি 2011 এবং 2016 যে দুটো নির্বাচনে তিনি জিতলেন, সেখানেই কিন্তু স্পষ্ট হয়ে গেল। এরপর আরো স্পষ্ট ছবি হয়ে গেল 2021 নির্বাচনে এসে, যে নির্বাচনেও এই কংগ্রেসের সঙ্গে বামেদের জোট ছিল, আসন সমঝোতা একটা হয়েছিল এবং বিজেপি আলাদা লড়েছে, তৃণমূল আলাদা লড়েছে। সেখানে বিজেপি নিজেদের ভোট 23% থেকে বাড়িয়ে 58.10%-এ নিয়ে চলে গেছে, 1,39,785 ভোট। এবং তৃণমূলের ভোট কিছুটা হলেও কমেছে, তারা নেমে এসছে 28.65%-এ, 68,937, মানে 69,000-এর কাছাকাছি ভোট পেয়েছে। আর শঙ্কর মালাকার পেয়েছেন 23,000 ভোট, 9.58%। অর্থাৎ তার নিজস্ব ভোট যদি দেখা হয় সেটা হচ্ছে 9.58%, 9.5%, 10% ভোট আমরা এখানে দেখে নিলাম। এবার এই 10% ভোট যদি তৃণমূলের ভোটের সঙ্গে আমরা যোগ করে দিই, তাহলে 28.65 আর 9.58, অর্থাৎ ওই মোটামুটি 37% মতো ভোট পৌঁছচ্ছে, 37-38% মতো ভোট হচ্ছে এখানে। কংগ্রেস আর তৃণমূল, মানে কংগ্রেসের সমস্ত ভোটটা শঙ্কর মালাকার যদি ট্রান্সফার করে দেন, তাহলেও এই জায়গাটায় পৌঁছচ্ছে। আর বিজেপি কোথায় পৌঁছচ্ছে? 58.10%। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের সম্মিলিত ভোট যদি যোগ করা হয়, এবং মাথায় রাখতে হবে এটা শুধু কংগ্রেসের ভোট নয়, এখানে বামেদের ভোটও যুক্ত রয়েছে, সেটা করেও কিন্তু বিজেপিকে টপকানোর মতো জায়গায় 2021 ছিল না। এবার আপনাদের মনে হবে যে শঙ্কর মালাকার দুবারের বিধায়ক হেরে গেছে, বিজেপি এখানে কিছু করতে পারছে না, আনন্দময় বর্মন হয়তো এমএলএ হয়েছেন এবং সেই জন্য এখানে জেতার জন্য এসেছেন আমাদের শঙ্কর মালাকার, তিনি এবারে নিশ্চয়ই বাজিমাত করবেন। আপনাদের লেটেস্ট যে নির্বাচনটা হয়েছে, যেটা সরাসরি বিধানসভা নির্বাচন নয়, সেই নির্বাচনের এই মাটিগোলার নকশালবাড়ি কেন্দ্রের যে ফলাফল হয়েছে সেইটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথম তিনটে নাম, গোপাল লামা যিনি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন, তিনি পেয়েছেন 70,185 ভোট, অর্থাৎ 69,000 ভোট পেয়েছিল 2021, সেখান থেকে 1,000 মতো ভোট বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে যে মনীষ তামাং যিনি কংগ্রেস প্রার্থী ছিলেন, তার ভোট কিন্তু কমে গেছে 2021 তুলনায়, 15,190, 23,000-এর কাছাকাছি ভোট ছিল, সেখান থেকে কমে এলো। এবং বিজেপির যিনি রয়েছেন রাজু বিস্তা, তিনি 1,54,000 মতো ভোট পেয়েছেন। অর্থাৎ এক্ষেত্রেও দেখা যাচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোট যদি যোগ করি, সেটা ওই 85,000-এর কাছাকাছি আসছে। অন্যদিকে 1.5 লক্ষেরও বেশি ভোট পাচ্ছে বিজেপি। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল তারা যদি জোট বেঁধেও ফেলে, শঙ্কর মালাকারের হাত ধরে মাটিগড়া নকশালবাড়ির সমস্ত কংগ্রেস ভোট যদি তৃণমূলে শিফট হয়ে যায়, তাহলে বিজেপিকে হারানোর মতো জায়গায় অন্তত মাটিগড়া নকশালবাড়ি কেন্দ্রে শঙ্কর মালাকার নেই। তাহলে তার নিজের গড়ে যদি এই অবস্থা হয়, দার্জিলিং জেলার বাকি আসনে তার কতখানি অ্যাকসেপ্টেন্স রয়েছে, ঠিক এই জায়গাটাই তুলে ধরেছেন শঙ্কর ঘোষ, বিজেপির নেতা, এবং সেই জন্যই বলছেন যে শঙ্কর মালাকারের আর কোনো রকম কিছু নেই। এবার আর একটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে শঙ্কর মালাকার যে যোগদান করলেন, তার বয়স 70 ছাপিয়ে গেছে। দেখুন, বয়স একটা নাম্বার অনেকেই বলে থাকেন, কিন্তু সত্যিই কি তাই? বয়সটা তো একটা ফ্যাক্টর আছে। একটা তরুণ টকবগে ছেলে, ছেলে ইন দ্য সেন্স আমি যুবক যুবতী সকলের কথাই বলছি, সে যতখানি রাজনৈতিকভাবে দৌড়ঝাঁপ করতে পারবেন, সেই জায়গায় কি একজন 70 ঊর্ধ্ব একজন একজন প্রবীণ বৃদ্ধ যাই বলুন না কেন, তিনি কি সেই রাজনৈতিক জায়গাটা দিতে পারবেন? এবং আরেকটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে এই যে দল বদলের ট্রেন্ড, এটা কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছেন না। দেখুন, যারাই দল বদল করেছিলেন, সেটা বিজেপি ছেড়ে কৃষ্ণ কল্যাণী হোক, বিশ্বজিৎ দাসই হোক,
মুকুটমণি অধিকারী হোক, বাংলার মানুষ কিন্তু হারিয়ে দিয়েছে। আবার একজন বহুবার দল বদল করেছিলেন, অর্জুন সিং, বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন, তাকেও কিন্তু মানুষ হারিয়ে দিয়েছেন। যদিও সেটা নিয়ে একটা কনফিউশন আছে যে অনেক সময় অর্জুন সিং বা বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে এখানে কিছু কারচুপি করে করা হয়েছে, কিন্তু বাস্তব ভিত্তিতে হচ্ছে হেরে গেছেন তিনি। অর্থাৎ দল বদলটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছেন না। এবার উপনির্বাচনের কথা তুলবেন না, বাংলায় কিভাবে উপনির্বাচন হয় সকলেই জানেন। তাহলে এই দল বদলটা করে শঙ্কর মালাকার আদতে কোনো কাজ করলেন? এবার আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। একটা ভাষাভাষিক কথা শোনা যাচ্ছে, অবভিয়াসলি তার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেই, কিন্তু শোনা যাচ্ছে উত্তরবঙ্গ জুড়ে যে শঙ্কর মালাকার এই শর্তেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন যে 2026-এর যে নির্বাচন আসছে সেখানে মাটিগড়া নকশালবাড়ি কেন্দ্র থেকে টিকিটটা তার কন্যাকে দিতে হবে। এবার আপনারা বলবেন এই তো একটা ভালো সলিউশন পাওয়া গেছে, এই যে বৃদ্ধতন্ত্রের কথা বলছিলাম সেখানে একজন তরুণ টকবগে রাজনীতিবিদকে সেখানে ময়দানে নামানো হচ্ছে, তাহলে তো ভালো ফলাফল হতেই পারে। কিন্তু সত্যিই কি তাই? যারা এতদিন তৃণমূল কংগ্রেসটা করলেন এই মাটিগড়া নকশালবাড়ি কেন্দ্রে, এবং সেই জায়গা থেকে তৃণমূলের কেউ কোনোদিন মাটিগড়া নকশালবাড়ি কেন্দ্র থেকে জেতেনি, তারা হঠাৎ করে দেখলেন রাজনীতির ময়দানে একজন কোনোদিন কোনো আন্দোলন করেনি, কিচ্ছু করেনি, হঠাৎ করে তাকে টিকিট দিয়ে দেওয়া হলো, আর তিনি আসবেন আর তৃণমূল কর্মীরা সমর্থকরা তাকে দুহাত তুলে সমর্থন করবেন, জেতাবে? হয়, আজ অব্দি হয়েছে, হতে পারে। তাহলে এক্ষেত্রে আরেকটা সম্ভাবনা আছে, যদি শঙ্কর মালাকারের কন্যা এখানে প্রার্থী হন, তৃণমূলের ভোট পার্সেন্টেজ আরো কমে যেতে পারে, এবং সেই ভোটটা অবভিয়াসলি কংগ্রেসকে দিয়ে বা অন্য কোনো দলকে দিয়ে মানুষ নষ্ট করবে না, সেটা বিজেপির দিকে যেতে পারে। অর্থাৎ মাটিগড়া নকশালবাড়ি কেন্দ্রে এই শঙ্কর মালাকারকে তৃণমূল দলে নিয়ে আদতে কি বিজেপিকে আরো বড় বড় ব্যবধানে জেতাতে সাহায্য করছেন? এই প্রশ্নটা কিন্তু চর্চায় চলে এসছে উত্তরবঙ্গে। এদিকে শঙ্কর মালাকার যে দলবদল করেছেন, সেই দলবদল সত্যিই কি কংগ্রেস, মানে তিনি বলেছেন যে কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রাপ্ত হয়ে গেছে, কংগ্রেসের কোনো রকম কোনো কিছু নেই, সেই জন্য কংগ্রেস ছেড়ে দিচ্ছে। একদিক থেকে তিনি হয়তো ঠিক কথাই বলেছেন, যদি সর্বভারতীয় প্রেক্ষাপটে দেখি সত্যিই কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি, কংগ্রেসের আর কিছু নেই। কিন্তু কংগ্রেস এবারের নির্বাচনে যদি কোথাও ভালো করতে পারে, তাহলে তিনটায় সংখ্যালঘু অধ্যুষিত জেলা রয়েছে, উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, সেইখানে তারা ভালো ফলাফল করতে পারে, যে ট্রেন্ডটা 2024-এও আমরা দেখেছিলাম। সেই জায়গাতে কি দেখা যাচ্ছে, শঙ্করের দলবদলের দিনেই মুর্শিদাবাদে অধীরের মাস্টার স্ট্রোক, প্রচুর কর্মী সহ তৃণমূল থেকে ফেরালেন বড় নেতাকে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অধীর চৌধুরীর খুব ঘনিষ্ঠ এক নেতা কার্তিক সাহা, এবং 2022 সালে খুব সম্ভবত তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। কিন্তু তৃণমূলের সঙ্গে এই 3 বছর ঘর করে তিনি বুঝে গেছেন যে আর যাই হোক ভদ্রলোক ওই দলটা করতে পারে না, এবং তার পক্ষে সেখানে কন্টিনিউ করা সম্ভব নয়। তাই কংগ্রেসের এরকম দুর্দিন, যেখানে দুবারে জেতা বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছেন, সেইখানেও তিনি কিন্তু ভরসা রাখছেন কংগ্রেসের উপরেই, তিনি ব্যাক করে আসছেন তৃণমূল থেকে। অর্থাৎ 3 বছর ঘর করার পর বোঝা গেছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে চলা যায় না, বা 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবিটা নিশ্চিত হয়ে যাচ্ছে। আর সেই জন্য সংখ্যালঘু এলাকা মানে তো তৃণমূলের গড়, তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘু মানুষ দু হাত ভরে ভোট দেন, কোনো রকম কোনো কিছু কোনো প্রবলেম তারা দেখেন না। একটাই তারা দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে কিনা, তৃণমূল কংগ্রেসের প্রতীক আছে কিনা, ব্যাস তারা ভোট দেন। অথচ সেই সমস্ত জায়গাতেও দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে গিয়ে তাদের সঙ্গে 3 বছর ঘর করে তিনি আবার কংগ্রেসে ব্যাক করে আসতে বাধ্য হচ্ছেন। তাহলে এই যদি ওভারঅল সিচুয়েশন হয়, শঙ্কর মালাকার এসে তিনি কি তৃণমূলের দারুণ কিছু উত্তরবঙ্গে ফলাফল করে দেবেন? উল্টো দিকে এই প্রশ্নটা উঠে আসছে যে এইসব শঙ্কর মালাকার বা জন বার্লার মতো মানুষ, যাদেরকে নিজেদের দলই কার্যত প্রাপ্ত করে রেখে দিয়েছে, কেননা শঙ্কর মালাকারকে 2021-এর নির্বাচনে হেরে যাওয়ার পর তার নামটা একবারও মিডিয়াতে এসেছে আপনারা জানেন? কেউ কোনো মিডিয়া রিপোর্ট দেখাতে পারবেন? তাহলে এই ধরনের যাদেরকে ব্রাত্য করে রেখে দিয়েছে নিজের দল, তাদেরকে খড়কুটোর মতো আঁকড়াতে চাইছে কেন তৃণমূল কংগ্রেস? সত্যিই কি দলের নেতা নেত্রী কর্মী বড্ড কম পড়িয়াছে? সত্যি কি এই রাজনৈতিক চমক তৈরি করতেই হবে? না হলে 2026-এ লড়ার মতো মুখটাও থাকবে না। অনেক প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে যে এই ধরনের রাজনৈতিক স্ট্যান্ড দিতে গিয়ে আখেরে নিজেদের দেউলিয়া অবস্থায় কি তৃণমূল আরো বেশি স্পষ্ট করে দিচ্ছে না? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।